ইসরায়েলে একের পর এক বিস্ফোরণ, ইরাক কাতারেও হামলা, মুহুর্মুহু বোমায় তেহরানে বাড়ছে প্রাণহানি। ওয়াশিংটন তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইরানের। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানির দাম বৃদ্ধি ও মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সাধারণ গ্রাহক। ভোর থেকে ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, অনেক পাম্পেই মিলছে না তেল। বিনা পরোয়ানায় গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন। বিএনপি চেয়ারম্যানের 20তম কারাবন্দী দিবস আজ। 17 বছরের নির্বাসিত জীবন শেষে বাংলাদেশের নেতা তারেক রহমান। খালের গলা টিপে মারছে ওয়াসাও, দখল দূষণে রাজধানীতে জলাবদ্ধতা ও মশার উপদ্রব। দখলদারদের শাস্তি নিশ্চিতের তাগিদ, অবৈধ স্থাপনা উচ্ছেদে আইনি ব্যবস্থা নেবে উত্তর সিটি। এবং ঈদ কেনাকাটা শেষে ফেরা হলো না বাসায়, সায়েন্স ল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় বাবা মেয়ের প্রাণহানি। তেজগাঁওয়ে সিএনজি উল্টে যাত্রী চালকের মৃত্যু, গুরুতর আহত 2। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইসরায়েলে একের পর এক মিসাইল ছুটছে ইরান, বিস্ফোরণে কেঁপে উঠছে বিভিন্ন শহর। ইরাক কাতারেও হামলা করেছে ইরান। অন্যদিকে তেহরানে সরকারি স্থাপনা লক্ষ্য করে মুহুর্মুহু বোমা হামলা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে নির্বিচারে প্রাণ যাচ্ছে বেসামরিক নাগরিকদের। জাতিসংঘে ওয়াশিংটন ও তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে ইরান। একের পর এক মিসাইল ছুটছে ইরান, আর একটু পরপর সাইরেন বেজে উঠছে ইসরায়েলে। প্রাণ বাঁচাতে ছুটাছুটি করছে লোকজন, আশ্রয় নিচ্ছে বাংকারে। প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দক্ষিণ ও মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানছে ইরানি ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণে দফায় দফায় কেঁপে উঠছে বীরশেবা শহর। ইরাকের বাগদাদ ও বসরায় ড্রোন ও রকেট হামলা চালিয়েছে ইরান। বাগদাদ সামরিক বন্দরে একটি ড্রোন বিধ্বস্ত হয়। এর আগে বিমানবন্দরের কাছে মার্কিন দূতাবাসের লজিস্টিক সাপোর্ট সেন্টার লক্ষ্য করে রকেট হামলা চালায় ইরান। কাতারেও মার্কিন অবকাঠামো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বেশ কয়েকটি ড্রোন তারা প্রতিহত করেছে। ইরাকের এরবিল হোটেল লক্ষ্য করেও ড্রোন হামলা চালায় ইরান। শনিবার ভোরে তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। তেহরানের সরকারি অবকাঠামো লক্ষ্য করে চলছে বোমাবর্ষণ। এর আগে ইরানের মধ্যাঞ্চলীয় শহর নাতানজের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যেখানে ইরানের অন্যতম বৃহত্তম পারমাণবিক সমৃদ্ধ কেন্দ্র অবস্থিত। গেল এক সপ্তাহে ইরানে 3000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করার কোনো পরিকল্পনা নেই তাদের। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ এই জলপথ অতিক্রমের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অপরাধ করার ক্ষেত্রে কোনো চরম সীমা বা রেডলাইন মানছে না। দুই দেশ স্কুল, হাসপাতাল, বিনোদন ও ক্রীড়া কেন্দ্র সহ জনবহুল বেসামরিক এলাকায় এবং অবকাঠামোতে হামলা চালাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এসব কর্মকাণ্ড স্পষ্টত যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। বরকতুল্লাহ, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানির দাম বৃদ্ধি ও মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সাধারণ গ্রাহক। ভোর থেকে রাজধানী সহ সারা দেশের ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেক পাম্পেই তেল না পেয়ে ফিরে যাচ্ছেন ক্রেতা। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা আছি নগরীর গনি বেকারি এলাকার কিউসি ট্রেডিং পেট্রোল পাম্পে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় এই পেট্রোল পাম্পটিতে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে। আর বিশেষ করে ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে মোটরসাইকেলে কিন্তু তেল সংগ্রহের জন্য এই পেট্রোল পাম্পের উপর সকাল থেকে আমরা দেখছি প্রচণ্ড চাপের সৃষ্টি হয়েছে। এবং এই পেট্রোল পাম্পের বাইরেও কিন্তু আমরা দেখছি মানুষজন গাড়ি নিয়ে দীর্ঘক্ষণ কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। তার কারণ হচ্ছে নগরীর আরও বেশ কয়েকটি পাম্পে আমরা সকাল থেকে গেছি, সেখানে স্টক নাই এমন অজুহাতে কিন্তু এমন কারণে কিন্তু আমরা দেখছি সকাল থেকেই কিন্তু অকটেন কিংবা এই যে কোনো তেল দেওয়া কিন্তু বন্ধ রয়েছে। এবং এই যে আমরা পাম্পটিতে আছি, এখানে কিন্তু আমরা দেখছি মোটরসাইকেলকে দেওয়া হচ্ছে 500 টাকার এবং কার, মাইক্রো, জিপকে দেওয়া হচ্ছে কিন্তু 1500 টাকার। সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকলেও 8টার পর থেকে কিন্তু আমরা দেখছি এই যে কিউসি ট্রেডিং পেট্রোল পাম্প থেকেই শুধুমাত্র নগরীর এই যে বিভিন্ন কার এবং মোটরসাইকেলকে কিন্তু তেল দেওয়া হচ্ছে। এবং আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই পেট্রোল পাম্প
পাম্পের ভেতরে যেমন প্রচণ্ড ভিড় রয়েছে, তেমনি বাইরেও কিন্তু আশেপাশে প্রচণ্ড ভিড় রয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেট্রোল পাম্পে তেল না পেয়ে কিন্তু সাধারণ মানুষজন এখানে আসছেন তেল সংগ্রহ করার জন্য, এবং এখানে যারা পাচ্ছেন তারা বলছেন তারা অনেকে কালকে মধ্যরাত থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত বিভিন্ন নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে ঘুরেও কিন্তু তার অনেকে তেল পাননি, অনেকে বাধ্য হয়ে এই কিউসি ট্রেডিং পেট্রোল পাম্পে আসছেন এবং এখান থেকে দীর্ঘক্ষণ অপেক্ষার পর সেই তেল কিন্তু তারা সংগ্রহ করছেন। আসলে মধ্যপ্রাচ্যে যে চলমান যুদ্ধ পরিস্থিতি, সেই মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু আমরা দেখছি বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহের সম্ভাব্য বিঘ্ন ঘটার আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে কিন্তু বেড়েছে গ্রাহকদের দীর্ঘ ভিড়, এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কিন্তু অপেক্ষা করছেন অনেকেই। এবং পাম্প সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন গত 2 দিনে স্বাভাবিকের তুলনায় গ্রাহকদের মধ্যে জ্বালানি তেলের যে চাহিদা সেটি কিন্তু কয়েক গুণ বেড়েছে, এবং গতকাল রাত থেকে এই চাপ কিন্তু মাত্রাতিরিক্ত ছাড়িয়েছে বলে অনেকে দাবি করছে। এবং এখানে পেট্রোল পাম্পের অনেকেই বলছেন যাদের 500 টাকা তেল প্রয়োজন তারা কিন্তু পুরো টাঙ্কি পুড়িয়ে নিচ্ছেন, সেই কারণে কিন্তু অনেকটা চাপ সৃষ্টি হয়েছে। যাদের 200 টাকার প্রয়োজন তারা কিন্তু ঘুরে এসে বিভিন্ন পেট্রোল পাম্প থেকে বারবার তেল সংগ্রহের কিন্তু চেষ্টা চালাচ্ছেন। যদিও এখনো পর্যন্ত পেট্রোল পাম্পগুলোর দাবি করা হচ্ছে, এবং আমাদের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় রয়েছে শুধুমাত্র তেল সংগ্রহের জন্য। আমরা আগেই বলেছি নগরীর যে অন্যান্য পাম্পগুলো রয়েছে বেশিরভাগ পাম্পই কিন্তু আসলে তেল না থাকার কারণে, স্টক না থাকার কারণে কিন্তু সেখানে তেল দেওয়া বন্ধ রয়েছে। এই শুধুমাত্র আমরা দেখছি নগরীর যে গনি বেকারি এলাকার কিউসি ট্রেডিং যে প্রতিষ্ঠানটি রয়েছে এখান থেকে কিন্তু তেল সংগ্রহ করা হচ্ছে, এবং একটু পরপর 20টি মোটরসাইকেল এবং 20টি গাড়ি এভাবে করেই কিন্তু এই পেট্রোল পাম্প থেকে কিন্তু আমরা দেখছি সকাল 8টার পর থেকে এখনো পর্যন্ত তেল সরবরাহ করা হচ্ছে। এবং আমরা কিউসি ট্রেডিং এর যিনি জেনারেল ম্যানেজার তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের পর্যাপ্ত তেল মজুত রয়েছে। সাধারণ মানুষকে কিন্তু অস্থির না হবারও কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন, যেহেতু সাপ্তাহিক বন্ধের দিন রয়েছে। অন্যান্য পেট্রোল পাম্পগুলোতে আজকে তেল শেষ হয়ে যাওয়ার কারণে তেল আসেনি, কালকে থেকে তেল সরবরাহ স্বাভাবিক হবে এমনটাই কিন্তু তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে আমরা দেখছি সাধারণ মানুষজনের পক্ষ থেকে যে বিষয়টি আমরা দেখছি, অনেকেই যাদের 200 টাকার বা 500 টাকার তেল প্রয়োজন তারাও কিন্তু অনেকটা বাড়তি দামে বাড়তি তেল কিনে নিচ্ছেন, সেই কারণেই অনেক ক্ষেত্রে সংকটের সৃষ্টি হচ্ছেন এমনটাই দাবি করেছেন পেট্রোল পাম্পের কর্মচারী কিংবা শ্রমিকরা। সেক্ষেত্রে বলা যায় সকাল থেকেই নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে আমরা ঘুরেছি, অনেক পেট্রোল পাম্প তেল না দিলেও কিন্তু আমরা দেখেছি এই কিউসি ট্রেডিং যেটি রয়েছে গনি বেকারি এখান থেকে তেল সরবরাহ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর গনি বেকারি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম নগরী থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘ হলে শ্রমবাজার সংকুচিত হওয়ার সঙ্গে বাড়তে পারে বেকারত্ব। এর অভিঘাত রিজার্ভ ছাড়িয়ে পড়বে সামাজিক নিরাপত্তা খাতেও। পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি সরকারের দূরদর্শী পরিকল্পনা দরকার, যা আর্থসামাজিক স্থিতিশীলতা রক্ষা করতে পারবে বলে মনে করেন বিশ্লেষকরা। সেলিয়া সুলতানের রিপোর্ট। 5000 কিলোমিটার পাড়ি দিতে পেছনে রেখে গেছেন মা, বাবা, পরিবার, বন্ধু, স্বজন। পরিচিত সব উৎসব, আবেগ আর সন্তানের প্রথম স্কুলে যাওয়ার সাথে থাকার মতো দারুণ সব অনুভূতির বিনিময়ে এক টুকরো নিরাপদ ভবিষ্যতের আশায় বিদেশে পাড়ি দেয়া, সাথে একাকিত্বের মানসিক চাপ। কাগজের কোনো অঙ্কে তুলনাতীত নীরব এই ভাষার নাম সোশ্যাল কস্ট বা ব্যক্তির সামাজিক ক্ষতি। দেশের থেকে আসছি 3 মাস হয়েছে, এখন যদি বাংলাদেশে পাঠায় দেয় কোনো কিছু নাই যে মনে না দেশে যায় কিছু করম। দেশে ফিরলে ঋণের বোঝা, আর না ফিরলে নিরাপত্তাহীনতা। এমন অবস্থায় আছে 45 লাখ বাংলাদেশি। কারিগরে বেতন দেব, দোকানে ভাড়া দেবো, এই ভাড়ার টাকা দিতে আমাদের হিমশিম খেয়ে যাইতে হইতেছে। যে করোনার সময় আমাদের অনেক বন্ধু বান্ধব ভালো জব করতেন, কিন্তু ওখান থেকে যখন ছাঁটাই করা হয়েছিল তখন পুনরায় ওনারা ওইখানে জব করতে পারেন নাই। বৈশ্বিক যুদ্ধে দেশগুলোর অর্থনীতির বিনিয়োগ স্থবির করবে, রাষ্ট্রগুলোর বিনিয়োগ বাড়বে নিষ্ফলা যুদ্ধে, যার অভিঘাত শুধু কোনো প্রবাসীর রুটি রুজিতে নয়, বাংলাদেশের প্রান্তিকের কোনো পরিবারকে নিঃশেষ করা থেকে রাষ্ট্রের রিজার্ভের মূল স্তম্ভ নাড়িয়ে দিতে যথেষ্ট। অর্থনৈতিক যে দুরবস্থার সম্মুখীন হবেন, তার যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের সেটা বিঘ্ন হতে পারে, আত্মীয় স্বজন বা ডিপেন্ডেন্ট যারা তার আয়ের উপরে চিকিৎসা নিচ্ছিলেন তারাও কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন হবে। তার চেয়ে একটা সামাজিক অস্থিরতাও সৃষ্টি হতে পারে। আঘাত সবচেয়ে বেশি আসবে দেশগুলোর তৃতীয় শ্রেণীর কর্মজীবী শ্রমিক ও প্রবাসী শ্রম আয় নির্ভর দেশগুলোর উপর। ফলে ব্যয়করণের বাইরে কেন্দ্রীয় ব্যাংকগুলোর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভূরাজনীতি। যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় ওনারা আর রেমিটেন্স পাঠাতে পারছেন না,
2 নম্বর, তারা যখন দেশে ফেরত আসবেন 10 লাখ, 20 লাখ, 50 লাখ যে অ্যামাউন্টই হোক, তাদের জন্য রাষ্ট্রকে আবার অন্ন, বস্ত্র, বাসস্থানের যোগান দিতে হবে। তাদের জন্য চাল, ডাল, তেল, নুন লাগবে, তাদের জন্য বিদ্যুৎ, পানি, গ্যাসও লাগবে। তো অতএব অবশ্যই সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নেগেটিভ। গুলশান কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের কর্মশালা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইমরুল হাসান, সরাসরি যাচ্ছে তার কাছে। ইমরুল, দ্বিতীয় দিনের কর্মশালা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই এই বিএনপির চেয়ারম্যানের যে রাজনৈতিক কার্যালয় গুলশানে এখানে আসবেন। তবে নির্ধারিত যে এমপিদের আজকে এই কর্মশালা হওয়ার কথা, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ বিভাগের তারা ইতিমধ্যেই চলে এসেছেন। অনেকে এখনও আসছেন এবং সিনিয়র মন্ত্রী যারা, অর্থাৎ সিনিয়র সাংসদ যারা, তারা ইতিমধ্যে এখানে চলে এসেছেন, যারা এই প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালনা করছেন। বেসিক্যালি 2 দিনব্যাপী এই কর্মশালাটি গতকাল শুরু হয়েছে এবং 2 দিনে 4টি সেশনে এই কর্মশালাটি হচ্ছে। যে জানেন যে 146 জন বিএনপি নতুন এমপি এবার সংসদে যাচ্ছেন। 208 জন সংসদ সদস্যের মধ্যে 146 জনের নতুন সংসদ সদস্য। তাদের সংসদের যে কার্যবিধি, কার্যপ্রণালী, এই বিষয়ে তাদের কোনো অভিজ্ঞতা নেই। মূলত সেই ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বিএনপি তাদের সাংসদদের প্রস্তুত করার জন্য মূলত এই কর্মশালাটি আয়োজন করেছে, যেটি গতকাল শুরু হয়েছে। প্রথম দিন মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপদের সাথে সকালে সেশনও হয়েছে এবং পরবর্তীতে ঢাকা বিভাগ, ফরিদপুর বিভাগ এবং রংপুর, রাজশাহী বিভাগের এমপিদের নিয়ে এই গতকালের দ্বিতীয় সেশনটি হয়েছে। এবং আজকে ঢাকা, ময়মনসিংহ বিভাগের, ঢাকা, ফরিদপুর বিভাগের বাকি এমপিদের এবং ময়মনসিংহ বিভাগের এমপিরা এই সকালের সেশনে যোগ দিচ্ছেন। বিকালের সেশনে যোগ দিবেন সিলেট, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের। আর মূলত সংসদের অধিবেশনের কিভাবে বিল উপস্থাপন করতে হয়, কার্যপ্রণালী বিধি, কী ধরনের সংসদীয় স্থায়ী কমিটির যে কর্মপরিধি, সেই বিষয়গুলোতে নিয়ে যে যারা সংসদ বিশেষজ্ঞ রয়েছেন, অর্থাৎ সিনিয়র সংসদ সদস্য যারা রয়েছেন, যেটি উল্লেখ করলাম যে 208 জন সংসদ সদস্যের মধ্যে 146 জন বাদে 62 জন সংসদ সদস্য রয়েছেন পুরনো। তারা মূলত এই সেশনটি পরিচালনা করছেন এই 2 দিন যাবৎ। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি সিনিয়র সাংসদ একজন, সালাউদ্দিন আহমেদ, উনি এসেছেন। উনি সহ যারা সিনিয়র সংসদ সদস্য রয়েছেন তারা এই সেশনটি পরিচালনা করবেন। বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের সামনে থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইমরুল হাসান। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস আজ। রাজনৈতিক নানা অস্থিরতায় 2007 সালের এই দিনে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করেছিল সেনা সমর্থিত 1-11 সরকার। 1.5 বছর কারাবন্দী থাকা অবস্থায় নির্মম নির্যাতনের শিকার হন তারেক রহমান। সেই দিনগুলোর কথাই জানাচ্ছেন আহমেদ সালেহীন। উত্তাল জনসমুদ্রে মহানায়কের আগমন ঘিরে দেশব্যাপী উন্মাদনায় ভেসেছিল সেদিন। কোটি মানুষের ভালোবাসায় বিশ্ব জেনেছিল 56,000 বর্গমাইলের নতুন কাণ্ডারি এসেছেন লাল সবুজের বাংলাদেশে। দুচোখ ভরা স্বপ্ন আর দেশ পুনর্গঠনের নতুন পরিকল্পনা নিয়ে এক নাবিকের এমন উপস্থিতি জানান দিয়েছিল বদলে যাচ্ছে বাংলাদেশ। তবে যাকে ঘিরে এত আলোচনা, জিয়া পরিবারের সন্তান সেই তারেক রহমানের পেছনের 17 বছরের গল্পটা ছিল সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ নির্বাসিত জীবনের অবসানে তার দল, সমর্থক ও অনুসারীরা স্বস্তি পেলেও বিভীষিকাময় দিনগুলো পাড়ি দিতে হয়েছে পুরো জিয়া পরিবারকেই। 2007 সাল রাজনৈতিক অস্থিরতা ও অরাজকতার মধ্য দিয়ে 11ই জানুয়ারি ক্ষমতায় আসে সেনা সমর্থিত মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। সে বছরের 7ই মার্চ ভোররাতে আলোচিত 1-11 সরকার বিনা ওয়ারেন্টে ঢাকার মইনুল রোডের বাসভবন থেকে আটক করে তারেক রহমানকে। দেশি বিদেশি ষড়যন্ত্রে রাজনীতি থেকে সরিয়ে দিতে তার বিরুদ্ধে দেয়া হয় একে একে 13টি মামলা। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে তাকে নেওয়া হয় ডিটেনশনে। 6 দফায় 13 দিনের রিমান্ডে নিয়ে করা হয় অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। দেশ ও রাজনীতি ছাড়ার চাপ দেওয়া হয় তাকে। 2007 সালের 28শে নভেম্বর
আদালতের কাঠগড়ায় তারেক রহমান নিজেই তার উপর নির্যাতনের বর্ণনা দেন। বারবার রিমান্ডের নামে নির্যাতনের এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে 2008 সালের 31শে জানুয়ারি পিজি হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকদের দেয়া মেডিকেল রিপোর্টে বলা হয়, নির্যাতনে তারেক রহমানের মেরুদণ্ডের 2টি হাড় ভেঙে গেছে, বেঁকে গেছে কয়েকটি হাড়, কমেছে মেরুদণ্ডের 33টি হাড়ের দূরত্ব। চোখ ও হৃদযন্ত্রের নানা সমস্যার কথা উল্লেখ করা হয় সেই রিপোর্টে। স্বাস্থ্যের অবনতি হতে থাকলে রাজপথে আন্দোলনের চাপে ১/১১ সরকার মুক্তি দিতে বাধ্য হয় তারেক রহমানকে। 2008 সালের 3রা সেপ্টেম্বর জামিন পান তিনি। 11 সেপ্টেম্বর রাতে উন্নত চিকিৎসার জন্য অসুস্থ তারেক রহমানকে নেওয়া হয় যুক্তরাজ্যে। নির্বাসিত জীবনের শুরু থেকে শেষ অবধি যুক্তরাজ্যেই থাকতে হয় তাকে। 1/11 সেনা সমর্থিত সরকার চলে গেলেও পরবর্তী 15.5 বছর আওয়ামী লীগ শাসনামলে আর দেশে ফেরা হয়নি তারেক রহমানের। এমনকি 80-র অধিক মামলা দেওয়া হয় তার বিরুদ্ধে। আদালতকে ব্যবহার করে তার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা জারি করে শেখ হাসিনার সরকার। এর মাঝেই হারাতে হয় ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। ষড়যন্ত্রমূলক মামলায় 2018 সালে বন্দী করা হয় মা বেগম খালেদা জিয়াকে। বন্দী অবস্থায় নানা রোগে আক্রান্ত হন বেগম জিয়া। তাকে বঞ্চিত করা হয় উন্নত চিকিৎসা থেকে। 2024 সালের জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে নতুন করে দেশ গড়ার স্বপ্ন নিয়ে 2025-এর শেষে দেশে প্রত্যাবর্তন করেন জিয়া পরিবার ও বিএনপির কাণ্ডারি তারেক রহমান। সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে দেশি বিদেশি ষড়যন্ত্রে যাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছিল তার প্রতিপক্ষরা, সেই তারেক রহমান জীবন যুদ্ধে সংগ্রাম করে নির্বাসিত জীবন থেকে উঠে আসেন ক্ষমতার শীর্ষবিন্দুতে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ঐতিহাসিক 7 মার্চ আজ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। 1971 সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দানে জনসমুদ্রে দাঁড়িয়ে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন শেখ মুজিবুর রহমান। পাকিস্তান সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন চলাকালে ঐতিহাসিক ভাষণ পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের বীজ মন্ত্রের রূপ নেয়। 2017 সালের 30 অক্টোবর ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। কেনাকাটা শেষে আর বাসায় ফেরা হলো না। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী বাবা মেয়ের। তেজগাঁওয়ে সিএনজি অটোরিকশা উল্টে নিহত হয়েছেন যাত্রী ও চালক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত যাত্রীর স্ত্রী ও শ্যালিকা। বিস্তারিত জানাচ্ছেন স্বপন আহমেদ। ঈদ রাঙাতে বাবার সঙ্গে নতুন পোশাক কিনতে বের হয়েছিলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে। কেনাকাটা শেষ হলেও ঘরে ফেরা হয়নি বাবা মেয়ের। সড়ক দুর্ঘটনায় নিমিষেই সব শেষ। শপিং শেষে শুক্রবার রাত 9টার দিকে মোটরসাইকেলে একমাত্র মেয়ে তৃষাকে নিয়ে বাসায় ফিরছিলেন গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে পৌঁছালে ধাক্কা দেয় বালুবাহী ট্রাক। ঘটনাস্থলেই মারা যান সুমন। পথচারীরা তৃষাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যা দেখে আমার ভাই মাথা থেকে পুরো ক্ষত অবস্থা, মগজটা পর্যন্ত বাইরে বেরিয়ে গেছে। ঈদ কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে তেজগাঁও সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও দুজনের। স্ত্রী ও শালিকাকে নিয়ে সিএনজি অটোরিকশায় বাসায় ফিরছিলেন হারুনুর রশিদ সানি। 7 রাস্তা মোড়ে ইউটার্ন নেওয়ার সময় সড়ক বিভাজনে সজোরে ধাক্কা লেগে গুরুতর আহত হন সবাই। 7 রাস্তা থেকে নামার পরে যে ইউটার্ন থেকে ইউটার্ন নেওয়ার সময় সিএনজিটা উল্টে যায়। 2 জন মারা গেছে, সিএনজি ড্রাইভার মারা গেছে আর সানি ভাই মারা গেছে। এ ঘটনায় সানির স্ত্রী ও তার বোন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. সময় সংবাদে আরও থাকছে। ইপিএলে ছন্দে না থাকলেও এফএ কাপে উঠছে লিভারপুল। পঞ্চম পর্বের ম্যাচে উলভসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল অল রেড। 3-1 জয় আর্নে স্লট বাহিনীর। বরগুনায় শাবল দিয়ে পিটিয়ে থেঁতলে 3 সন্তানের জননীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যায় ব্যবহৃত শাবলটি জব্দ করেছে পুলিশ, তবে এখনও গ্রেফতার হয়নি কেউ। এদিকে বগুড়ায় জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। নিজ ঘরে গৃহবধূর মুখমণ্ডল থেতলানো, মরদেহ, দেয়ালে ছোপ ছোপ রক্তের দাগ। শুক্রবার সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার নলটনায়
আমলতাজ নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান লোহার শাবল দিয়ে পিটিয়ে থেতলে হত্যা করা হয় 3 সন্তানের জননীকে। এমন নৃশংস ঘটনায় হতবিহ্বল এলাকাবাসী। এই ডাইনেরটা এই আটটা ভাঙিয়ে এবার মোড়াইয়ে বট্টে থুইছে। এই যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত শাবলটি উদ্ধার করেছে পুলিশ। এর সাথে জড়িত যারা তাদেরকে আমরা শনাক্তকরণের জন্য আমাদের পর্যালোচনা চলছে। এদিকে শুক্রবার রাত 10টার দিকে বগুড়ার সারিয়াকান্দি ফুলবাড়ি বাজার এলাকায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ হয়। ছুরিকাঘাতে নিহত হন কোচিং সেন্টার পরিচালক চয়ন রাজভর। এছাড়াও শুক্রবার দুপুরে গাজীপুরের শ্রীপুর কেওড়া চন্নাপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেছে শারমিন আক্তার রুমার। মিরন আহমেদ, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রথমে দেয়া হবে নোটিশ, তাতে কাজ না হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এমনটাই বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জলাবদ্ধতা ও মশার উপদ্রবের অন্যতম কারণ হিসেবে খালের দূষণ দখলকে চিহ্নিত করে এবার জোরে সোরে মাঠে নামছে উত্তর সিটি। বুলবুল রেজার রিপোর্ট। মিরপুর এলাকার 22টি খাল, প্যারিস খাল, সাংবাদিক কলোনি খাল মিলেছে 60 ফিট খালের সঙ্গে। পাখির চোখে দেখলে এগুলোকে এখন আর কোনোভাবেই খাল বলে চিহ্নিত করা যায় না। দূষণার দখলে প্রতিটি খাল পরিণত হয়েছে নালায়। এসব এলাকা পুরোটাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায়। আমরা ছোটবেলাতে শুনে আইছি এই খালটা 30 ফিট। খাল তো ড্রেন হয়ে গেছে সামনে দা, ওই সামনে গেলে 6 ফিটও নাই খাল। ড্রেনের সাথে যাদের পারে তারাই হয়তো আরো বৃদ্ধি করে এটা দখলের চেষ্টা করতেছে। প্যারিস খালের এক পাশে গড়ে উঠেছে বস্তি, আরেক পাশে শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট সহ বহুতল ভবন। বেসরকারি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান তো আছেই, সেই সঙ্গে ওয়াসা দখল করেছে খালের একাংশ। শুধু আধা ঘন্টা যদি বৃষ্টি হয়, যে খালগুলো আছে সব জায়গার তলায় যায়, তলায় এবং উপরে রোডের মধ্যে উপচে পড়ে পানি হওয়ার পরে মানুষ কিন্তু পানিতে বাসে। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে করা হবে, যাতে ভবিষ্যতে এই উদ্ধারকৃত জমি এবং খালগুলো আবার পুনরায় দখল না হয়ে যায়। এটা একটা চ্যালেঞ্জ। এলাকার লোকজন বলছেন জলাবদ্ধতা তাদের প্রধান সমস্যা, আর সেজন্য দায়ী করছেন খালগুলোর দখল আর দূষণকে। এই খালের যে ময়লাগুলো সব আসে, ময়লাগুলো কি করে এখান থেকে উঠে আবার পাড়ে রাখে। পাড়ে রাখলে কি হয়, আধা ঘন্টা পরে আবার খালে পানিগুলো পড়ে যায়। এই খালটা অ্যাকোয়ার হয় নাই সরকারের পক্ষ থেকে, তো না হওয়ার কারণেই এই জলাবদ্ধতা। খালটা শুরু হয়ে গেছে, একবারে ওনারা দখল করে ফেলছে। এই কারণে এই ময়লাগুলো আস্তে আস্তে ওই হ্যাভেন্সির পিছনে গিয়ে জমে, আস্তে আস্তে সব ময়লা এই আপনার পুরো খাল এই পাশটা জ্যাম হয়ে যায় আর কি। এটি রাজধানীর মিরপুরের প্যারিস খাল। এই খালের দুপাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা এবং বস্তি। এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা এই খালেই তাদের ময়লা আবর্জনা ফেলে থাকেন। যারা এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন তাদের দাবি, এই এক সপ্তাহ না যেতেই আবারও এই খালের যে প্রবাহ রয়েছে, অর্থাৎ পানির প্রবাহ, সেটি বন্ধ হয়ে যাবে এই ময়লা আবর্জনার কারণে। প্রশ্ন হচ্ছে, তাহলে এর সমাধান কি? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক বলছেন সমাধান আছে, যে কোনো মূল্যে উদ্ধার করা হবে খাল, ফিরিয়ে আনা হবে স্বাভাবিক পানি প্রবাহ। আমরা আশা করি তাদেরকে একটা ব্যবস্থা করার মাধ্যমে আমরা উচ্ছেদটা করতে চাই, কারণ মানবিক কারণে এই কাজটা আমাদেরকে করতেই হবে। তারা দীর্ঘদিন তাদের হয়তো বাসস্থান নেই, কিংবা যারা বাসস্থান আছে এলাকায় তাদের থাকার মতো বাসস্থান আছে, তারপরও অবৈধ স্থাপনা যারা তৈরি করেছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা হবে। দখলদার চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনার পরামর্শ নগর পরিকল্পনাবিদের। এই চক্রের সাথে রাজনীতিবিদ কারা জড়িত ছিল, কারা সমাজে প্রভাবশালী ছিলেন, কারা পুলিশ, কারা ডিসি, কারা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, কারা সিটি কর্পোরেশন রাজুকের কর্মকর্তা আছেন, এই পুরো চক্রটাকে চিহ্নিত করা দরকার। এর আগেও একাধিকবার খালের দুপাশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। সুবিধামতো সময়ে দখলদাররা আবারও ফিরে আসে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। আবারও ইরান প্রসঙ্গ। শাহেদ সিরিজের কামিকাজে ড্রোন ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে বাজিমাত করছে ইরান। জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন আর রাডার এড়িয়ে যাওয়ার সক্ষমতা থাকায় উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এসব ড্রোন। মাত্র 20 থেকে 50 হাজার মার্কিন ডলার খরচ করেই তৈরি করা যায় এক একটি ড্রোন, যা ঠেকাতে যুক্তরাষ্ট্রের খরচ করতে হচ্ছে অন্তত $40 লাখ মূল্যের শক্তিশালী রকেট।
যুদ্ধক্ষেত্রের নতুন আতঙ্ক শাহেদ সিরিজের কামিকাজে ড্রোন, যেগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্রের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও অকেজু করে দিচ্ছে ইরান। শাহেদ 131 ও 136 সিরিজের এসব ড্রোন মূলত সাধারণ মানের ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে এগুলোকেই ইরান প্রতিরোধের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। শত শত মাইল পথ পাড়ি দিয়ে ড্রোনগুলো সামরিক ঘাঁটি, তেল শোধনাগার ও বেসামরিক স্থাপনায় নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। হাইপারসনিক গতি বা অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি নয়, বরং এই ড্রোনের মূল শক্তি হলো এর বিপুল সংখ্যা। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক পেট্রিয়টের মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখতে শত শত ড্রোন পাঠায় ইরান। এই উড়ন্ত ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমে প্রতিপক্ষের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজু করে দেওয়া হয়। এরপর বড় ও শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এসব ড্রোনের বেশিরভাগ ভূপাতিত করা হলেও ইরানের জন্য তা এক ধরনের জয়। মাত্র $20,000 একটি ড্রোন ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে খরচ করতে হয় অন্তত $40 লাখ সমমূল্যের শক্তিশালী রকেট। শাহেদ ড্রোনের সবচেয়ে বড় প্রভাব হলো এর রণকৌশল। এই ড্রোনের সাফল্য দেখে এখন যুক্তরাষ্ট্রও একই ধরনের সস্তা ও কার্যকর ড্রোন তৈরির পথে হাঁটতে বাধ্য হচ্ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। নেপালের সাধারণ নির্বাচনে প্রাথমিক গণনায় এয়ারপোর্ট থেকে রাজনৈতিক বনে যাওয়া বালেন্দ্র শাহর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বড় ব্যবধানে এগিয়ে আছে। প্রধান রাজনৈতিক দলগুলোকে ছাপিয়ে ভোটের ফলাফলে চমক দেখাচ্ছে জেনজি সমর্থিত আরএসপি। গণমাধ্যম কাঠমান্ডু পোস্টের বরাতে জানা যায়, নেপালে নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি 110টি আসনে এগিয়ে আছে। প্রাথমিক গণনায় নেপালি কংগ্রেস 8 আসনে এবং সিপিএন-ইউএমএল 6 আসনে এগিয়ে। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সিপিএন 5 আসনে নেতৃত্ব ধরে রেখেছে। 285 আসনের পার্লামেন্টে 165টি আসনে বৃহস্পতিবার সরাসরি ভোট হয়েছে। বাকি 110 আসন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্ধারিত হবে। দেখছেন সময় সংবাদ। এফএ কাপের খবর। কোয়ার্টার ফাইনালে উঠে গেল লিভারপুল। পঞ্চম রাউন্ডের ম্যাচে উলভারহ্যাম্পটনকে 3-1 গোলে হারালো অল রেড। ইপিএলে ছন্দে না থাকলেও এফএ কাপে উঠছে আর্নে স্লট বাহিনী। উলসের বিপক্ষে প্রিমিয়ার লিগে জয় পাওয়ার রেশ কাটতে না কাটতেই আবারও মুখোমুখি দুই দল, কিন্তু মলিনেক স্টেডিয়ামে সে পুরনো গল্পের পুনরাবৃত্তি। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ, কিন্তু বিরতি থেকে ফিরেই ডেডলক ভাঙে লিভারপুল। 51 মিনিটে স্কোরশিটে নাম লেখান রবার্টসন। গোল হজম করে কিছু বুঝে ওঠার আগেই আবারও দৃশ্যপটে অল রেড। এবার গোল করেন মোহাম্মদ সালাহ। 2 গোল খেয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় উলস। এর মাঝে সুযোগ পেয়ে আরও 1 গোল করে লিভারপুল। 74 মিনিটে স্কোরার ছিলেন কার্টিস জোন্স। ম্যাচে বড় জয়ের অপেক্ষায় থাকা আর্নে স্লট বাহিনী গোল হজম করে একদম শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে উলসের হয়ে স্কোর করেন হুয়াং চিহান। এ জয়ে এফএ কাপের শীর্ষ 8-এ উঠে গেল অল রেড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলে একের পর এক বিস্ফোরণ, ইরাক কাতারেও হামলা, মুহুর্মুহু বোমায় তেহরানে বাড়ছে প্রাণহানি। ওয়াশিংটন তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইরানের। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানির দাম বৃদ্ধি ও মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সাধারণ গ্রাহক। ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন। বাড়তি চাহিদার কারণে অনেক পাম্পেই মিলছে না তেল। এবং বিনা পরোয়ানায় গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন। বিএনপি চেয়ারম্যানের 20তম কারাবন্দী দিবস আজ। 17 বছরে নির্বাসিত জীবন শেষে বাংলাদেশের নেতা তারেক রহমান। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ আলিফ। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।